প্রথম আলো আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদি মাসুদ। প্রথম আলো আলাপন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রথম আলোর ফেসবুক পেজ আর প্রথম আলোর ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের অতিথি টেলিভিশন প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবং দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ। মামুন ভাই কেমন আছেন? ভালো ভালো। আজকে খুব যানজটে ছিলেন আপনি? হ্যাঁ, প্রবল যানজট, সেটা একটা সমস্যা বটে। আর ঋতু পরিবর্তন হচ্ছে, এই কারণে সর্দি কাশি জ্বর ভাব সব জায়গায় হচ্ছে। তার মধ্যেও বেঁচে থাকা, ভালো থাকার চেষ্টা, এই আর কি। বন্ধুরা, মামুনুর রশিদ একই সঙ্গে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মঞ্চ আন্দোলনের পথিকৃৎ। তার নাট্যকর্মে প্রখর সমাজ সচেতনতা দেখা যায়। শ্রেণী সংগ্রাম তার নাটকের গুরুত্বপূর্ণ বিষয়। তিনি টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন, অভিনয় করেছেন। বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে, শ্রেণী সংগ্রাম, ক্ষুদ্র জাতিসত্তার অধিকার আদায়ের নানা আন্দোলন নিয়ে নাটক লেখা ও নাট্য পরিবেশনায় বাংলাদেশের নাট্য জগতে মামুনুর রশিদকে আলাদা অবস্থান করে দিয়েছে। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য 2011 সালে তিনি 21 পদকে ভূষিত হন। বন্ধুরা, মামুনুর রশিদের জন্ম 1948 সালের 29 ফেব্রুয়ারি। লিপিয়ার হওয়ায় দিনটি 4 বছর পর আসে। মামুন ভাই, জন্মদিন হিসাবে আপনার বয়স কত? 70 হলো। এটা তো জন্মদিন হিসাবে, কিন্তু 29 ফেব্রুয়ারি যদি তাহলে তো মাত্র 17টা জন্মদিন। 17টা জন্মদিন হয়েছে। তারপর আপনাকে মানে প্রতি বছর তো সবাই জন্মদিন করে, আর আপনি 4 বছর পর আপনি জন্মদিন করেন, কেমন লাগে? এটাই ভালো, এটাই ভালো। অনেকের অনেক আকাঙ্ক্ষা জমে থাকে, ভালোবাসা জমে থাকে। ওই 4 বছর পর সেটার একটা বহিঃপ্রকাশ ঘটে। তাই? হ্যাঁ, এটা তো এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। কারণ বছর বছর করলে এইটার হয়তো এত গুরুত্ব থাকতো না। ছোটবেলায় কিভাবে জন্মদিনটা করতেন? ছোটবেলায় আমাদের জন্মদিন পালন হতো না। আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্মেছি। আমার সবচেয়ে ছোট ভাইটা, যিনি এখন জগন্নাথ কলেজের শিল্পকলার প্রফেসর, ওর জন্মদিন দিয়ে প্রথম শুরু হয়, সবচেয়ে ছোট ভাইদের। তার সাথে আমার বয়সের পার্থক্য অনেক, অ্যাটলিস্ট কত বছর হবে, 18 বছর, 17-18 বছর হবে। আর রশিদ আমিন, সে বেশ তার ক্ষেত্রে নাম করা প্রিন্ট মেকার, ডক্টর রশিদ আমিন। ওর জন্মদিন থেকেই জন্মদিনের সূচনা হয়। এরপর আমাদের জন্মদিন আর ওইভাবে পারিবারিকভাবে উদযাপন হয়নি। তো এখন এই গত কয়েক বছর ধরে উদযাপিত হচ্ছে আর কি। মারা যাওয়ার কিছুদিন আগে অভিনেতা হুমায়ুন ফরিদি একবার বলেছিলেন তিনি আবার মঞ্চে অভিনয় করতে চান, কিন্তু মঞ্চে অভিনয়ের জন্য যে শক্তিটা প্রয়োজন তা তিনি পান না। কিন্তু আপনি এই 70 বছর বয়সেও সে দাপটের সঙ্গে আপনি মঞ্চে কাজ করে যাচ্ছেন, কিভাবে? এর পেছনে রহস্যটা কি? একজন অভিনেতার, এটা হুমায়ুন ফরিদের কোনো দোষ না, একজন অভিনেতার মঞ্চে অভিনয় করতে গেলে একটা সাধারণ মানুষের যা এনার্জি, তার 1.5 গুণ এনার্জি লাগে। 1.5 গুণ। মানে আমার একটা সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু এনার্জি থাকা দরকার, এইটুকু দিয়ে হবে না। আমার 1.5 গুণ এনার্জি না হলে আমি কিন্তু মঞ্চে অভিনয় করতে পারবো না। কাজে মঞ্চে অভিনয়ের একটা প্রবল এনার্জি লাগে। হুমায়ুন ফরিদি, সুবর্ণা, আমরা একটা 3 জনের একটা নাটক করেছিলাম। কি নাম ছিল ওটা? সেটা জন্মদিন। 3টা ক্যারেক্টার, এবং আমরা সেই নাটকটা এই দেশে করতে পারিনি, অস্ট্রেলিয়াতে করেছিলাম। এটা প্রায় 1 ঘন্টার নাটক। এবং তখন দেখতাম যে আমার আর সুবর্ণারই অনেকক্ষণ যাওয়ার পরে ওর এন্ট্রিটা হয় আর কি। তো ওর তো হাঁপানি ছিল, যে কারণে এন্ট্রির আগেও খুব হাঁপিয়ে যেত আর কি, নার্ভাস হয়ে যেত। যদি মঞ্চে গিয়ে আবার অ্যাটাক হয়ে যায়, কিন্তু সেটা হয় নাই। সে মানে অভিনেতা হিসাবে তো খুব উঁচু মাপের অভিনেতা ছিলেন। আর ওনার যে
ছোটবেলার থেকেই অভিনয়ের ঝোঁক, যাত্রায় অভিনয় করেছে সে, বিভিন্ন সময়ে নাটকে অভিনয় করেছে, কিন্তু আমাদের গ্রুপ থিয়েটারের অভিনয়ের সময়টা কিন্তু তার খুব কম। শকুন্তলা, তারপর কেরামত মঙ্গল, কীর্তন খোলা, আর করেছিলেন উনি ওই ব্রেকটার একটা নাটক, সেইটাতে অভিনয় করেছিলেন। এই হচ্ছে ওনার মঞ্চে অভিনয়ের মানে সময়কাল, এটা খুব দীর্ঘ সময় নয়। তারপর তিনি চলচ্চিত্রে চলে গেলেন, চলচ্চিত্রে চলে যাওয়ার পর কিন্তু মঞ্চনাটককে প্রবলভাবে ভালোবাসতেন, এবং তার ওই যে আকাঙ্ক্ষার কথা বললেন, এই আকাঙ্ক্ষার কথা সে আমাকে বহুবার ব্যক্ত করেছে, কিন্তু যখন তাকে সিরিয়াসলি আমি ধরেছি যে চলো আমরা করি, তখন ও আর ওই যে সত্যিটার কথা কি করা যায়, এই আর কি, এইভাবেই এটা হয়ে গেল। এখন যারা নতুন যারা কাজ করছেন বা এই সময় যারা কাজ করছেন, এই যে রহস্যটা বললেন যে 1.5 গুণ শক্তি লাগবে, আপনি এখন তাদের ব্যাপারে কি পরামর্শ দেবেন তাদেরকে? এটা একটা দুর্ভাগ্য, সেটা হচ্ছে যে আমাদের বাল্যকাল, বিশেষ করে আমার বাল্যকালটা গ্রামে কেটেছে। খাবার দাবার এবং খাবার দাবারই একটা বড় কথা বলবো, এবং প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতিতে আমাদের প্রকৃতিতে প্রচণ্ড একটা মানে প্রকৃতি বিনাশী অনেক ঘটনা ঘটেছে, যেমন পরিবেশটা আমাদের হাতের বাইরে চলে গেছে। এই পরিবেশে এবং খাদ্যে যে ধরনের ভেজাল, এগুলি খেয়ে খেয়ে যখন একটি ছেলে বড় হচ্ছে, ন্যাচারালি তার এনার্জি লেভেলটা কম থাকছে। কারণ আমরা যে পিওর দুধটা খেয়েছি, পিওর কলাটা খেয়েছি, তারপর ধরুন যে তেলের যে সমস্যা, মানে এটা যেভাবে আমরা খেতে পেরেছি, আমাদের পরবর্তী প্রজন্ম, এটা আমাদের দুর্ভাগ্য যে তারা এটা খেতে পারছে না। আরেকটা যেটা হচ্ছে যে মানে শিক্ষার ক্ষেত্রে কীরকম একটা ধস নেমে গেল। শিক্ষাটাও যেমন আমরা যে স্বাস্থ্যবিজ্ঞান পড়তাম, স্বাস্থ্যবিজ্ঞান সিম্পল হাইজিন, একটা ছোট্ট বই, এবং সেই স্বাস্থ্যবিজ্ঞান আমাদেরকে যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতাটা দিত, এখন কিন্তু অনেক বই পুস্তক আছে, ডায়েটিং করা হয়, অমুক তমুক, কত নিউট্রিশনের ক্ষেত্রে কত ধরনের ডেভেলপ করেছে, কিন্তু তারপরেও যেটা করলে শরীর সুস্থ থাকবে সেইটা কিন্তু সেই দিশাটা হারিয়ে গেছে। এবং এখন ধরুন যে এই ঢাকা শহরে শুধু নয়, বাংলাদেশের যে কোনো শহরে যে জাঙ্ক ফুড খেয়ে খেয়ে বাচ্চারা বড় হচ্ছে, সেখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে। তো আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা তো ধরুন যে অভিনয় এসেছি, আমরা তো কোনো ওয়ার্কশপ করতে পারিনি, কোনো একাডেমি ছিল না। এখন বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে নাট্যকলা বিভাগ হয়েছে। আমরা ছেলেপেলেরা যারা তরুণ ছেলে আসে, তাদেরকে আমরা বহুদিন ধরে ট্রেনিং দিই, এবং ট্রেনিং দিয়ে তাদেরকে অভিনয় উপযোগী করে তুলি। এই সুযোগটা তাদের আছে, এবং এই সুযোগটা গ্রহণ করে অনেকেই ভালো করছে, কিন্তু অধিকাংশের ওই যে হিউম্যান এনার্জিটা যেটা, সেই এনার্জিটা কমে গেছে, এইটা বাড়াতে হবে। আপনি টেলিভিশন প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি। হ্যাঁ, টিভি নাটক এর অবস্থা কি, কেমন আছে এখন টিভি নাটক? টিভি নাটক মোটেই ভালো নেই। তবে আমি এটাও বলবো যে টিভি নাটক যে ভালো নেই, তার মানে এই নয় যে ভালো প্রোডাকশন হচ্ছে না। ভালো প্রোডাকশন না হলে, আমরা তো প্রতি বছর এই প্রথম আলোতে জুরি হিসাবে আসি যখন, বা আমরা যখন জানতে পারি বেশ কিছু ভালো নাটক কিন্তু হয়, বিশেষ করে ঈদে ভালো হয়, বেশ কিছু সিরিয়াল ভালো করার একটা প্রচেষ্টা আছে, সেটা আছে, কিন্তু ওভারঅল সিচুয়েশনটা যথেষ্ট খারাপ এবং প্রেরণাহীন। যেটা নাকি হচ্ছে যে আমরা এই জায়গাতে একটা প্রেরণাহীন জায়গায় এসে পড়েছি। কারণ হচ্ছে, প্রধানতম কারণ হচ্ছে সেটা হচ্ছে যে চ্যানেলগুলো ভালো নাটক করার একটা পরিবেশ সৃষ্টি করতে পারেনি। এটা একটা দুঃখজনক বিষয় যে চ্যানেলগুলোর একটি ভালো নাটক পেতে হলে তার প্রথমেই বাজেটটা দিতে হবে। সেই বাজেটটা, ধরুন আমি নিজে যখন প্যাকেজের প্রথম সিরিয়াল আমি করেছিলাম, সুন্দরী না শিল্পী, হ্যাঁ, শিল্পী থেকে গোলাম মোস্তফা ছিলেন, হ্যাঁ, গোলাম মোস্তফা, সুবর্ণ সবাই ছিলেন। সেই প্রোডাকশনটায়, প্রতিটি প্রোডাকশনে আমি 5 লক্ষ টাকা করে পেয়েছি।
দানব করেছি, তারপরে 5 লক্ষ পেয়েছি। তারপরে করেছি কি বলে, এগুলো হচ্ছে 1 ঘন্টার সিরিয়াল, আর আধা ঘন্টার সিরিয়াল সুন্দরীতে আমি 2.5 লক্ষ টাকা করে পেয়েছি। এখন 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 এগুলো 80,000, 1 লাখ, 90,000, 60,000 টাকাও হয়, 35,000 টাকাও নাটক হচ্ছে। তা আমি এই 60,000 টাকার নাটক নিয়ে আমি এখন ওই যে সুলতান সুলেমান এক একটা মানে এপিসোডের মূল্যই হচ্ছে 50 লাখ টাকা, 60 লাখ টাকা। বা আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষে এক একটা সিরিয়ালের কত দাম, তো তার সঙ্গে আমাকে প্রতিযোগিতা করতে হবে, তো প্রতিযোগিতায় আমাকে টিকে থাকতে হবে। এখন ধরেন সব কিছুর দাম বাড়ছে, একমাত্র নাটকের দামটা বাড়ছে না, তো কাজেই এটা নিম্নগামী। এখন এই নাটকের দাম বাড়ে না কেন? আমি আসবো এই প্রসঙ্গগুলো নিয়ে, আরও একটু আসবো। আমি আপনাকে আরেকটা ব্যাপারে একটু জিজ্ঞেস করি, যে আগে একটা দেখা যেত যে আমাদের এখানে সারা বছরই আমরা ভালো নাটক দেখছি, সারা মাসে প্রতি মাসে 2-1টা ভালো নাটক পাওয়া যেত। প্রায় চ্যানেলগুলোই, কিছু কিছু চ্যানেল ছিলই তাদের একটা স্ট্যান্ডার্ড ছাড়া তারা নাটক প্রচার করতো না। কিন্তু এখন দেখা যায় উৎসব, মানে ঈদে হয়তো 2-1টা ভালো নাটক বা কিছু বেশি ভালো নাটক করার জন্য সবাই আগ্রহী হয় বা চেষ্টা থাকে। এখন কি নাটকগুলো উৎসব কেন্দ্রিক হয়ে গেল? হ্যাঁ, এবং ঈদে যেহেতু ওই একটা বাজেট পাওয়া যায়, কিন্তু সেটার ব্যাপারেও কথা আছে, সেই বাজেটটাও কমে গেছে। আগে যেরকমভাবে বাজেটগুলো পাওয়া যেত, এখন কিন্তু সেইভাবে বাজেট পাওয়া যায় না। কাজেই বাজেট একটা ফ্যাক্টর, তো মানি একটা ফ্যাক্টর, এটা তো আপনাকে বুঝতেই হবে। এবং আমরা এখন যেটা মানে বাংলাদেশ টেলিভিশন, যেখানে বাংলাদেশ টেলিভিশন আমাদের অনেক ভালো নাটক করার কিন্তু একটা সুযোগ করে দিয়েছে। একটা সময় বাংলাদেশ টেলিভিশনের একটা স্বর্ণযুগ ছিল। এরপরে তো তীব্র প্রতিযোগিতার মুখোমুখি যখন হলো বাংলাদেশ টেলিভিশন, তখন কি দাঁড়ালো যে ভালো নাটক তারা আর প্রডিউস করতে পারছে না। কিন্তু এখন আবার ওই জায়গায় কিন্তু আমরা ফিরে আনতে চাচ্ছি, যে বিটিভিটাকে আমরা একটা নাটকের ক্ষেত্রে একটা প্যারামিটার হিসেবে দাঁড় করাতে চাচ্ছি। এটা আগেও ছিল, কিন্তু না, আগের নাটক কি একটা স্ট্যান্ডার্ড বজায়? না, সেটা তো ছিল, কিন্তু সেটাকে তারা হারিয়ে ফেলেছিল এই প্রতিযোগিতার সামনে। যখন 21শে টিভি এলো, বা 2000 সালের দিকে এসে এটা একদমই 21শে টিভি যখন এলো, তারপর আরও ওই যে আরও কিছু চ্যানেল আছে, সেই চ্যানেলগুলিতে বেশ কিছু ভালো নাটক হতে শুরু করলো, এবং এই জায়গায় এই প্রতিদ্বন্দ্বিতাটা বিটিভি ফেস করতে পারেনি। কিন্তু গত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি যে বিটিভির দর্শক সম্মানী, কি বলে, শিল্পী সম্মানী বাড়ানো, এবং এখন কিছু কিছু নাটক সম্পূর্ণভাবে বাইরে নির্মিত হয়, এবং যার ফলে একটা মনে হচ্ছে যে একটা বোধহয় নাটকের ক্ষেত্রে একটা সুবাতাস বইতে পারে। বন্ধুরা, আপনারা দেখছেন আলাপন অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ। আপনারা চাইলে এই আলোচনায় যোগ দিতে পারেন। প্রথম আলোর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। আজ পরিচালক মাসুদ সেজান এই সময়ের একজন অন্যতম জনপ্রিয় একজন ডিরেক্টর। তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি একটু পড়ছি স্ট্যাটাসটা। টিভি নাটকের বর্তমান অবস্থা নিয়ে তিনি লিখেছেন, যাবতীয় দোষ কিছু ছুটা প্রডিউসার এবং কিছু ভিখেরি ডিরেক্টরের। যে 1 ঘন্টার নাটক গত 2-3 বছর আগের ঈদেও টিভি চ্যানেল 4 থেকে 5 লাখ টাকায় কিনেছে, বিজ্ঞাপনের রেটের দোহাই দিয়ে এখন সেই দাম প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। একটি 6 অথবা 7 পর্বের নাটকের প্রতি পর্বের দাম যেখানে অন্তত 1.5 থেকে 2 লাখ টাকা ছিল, তার দাম এখন নাকি 60 থেকে 70 হাজার টাকা হয়ে গেছে। ধান্দাবাজ কিছু প্রযোজক এবং ভিখিরি স্বভাবের কিছু পরিচালক অবনত মস্তকে তা মেনে নিচ্ছে। তারা এতটাই অসহায় যেন একটা কাজ বাগাতে পারলেই ধন্য। মামুন ভাই, কি বলবেন? আমি একমত। এটা হয়েছে আমাদের এখানে। এটা ও কোনো অসত্য ভাষণ, অসত্য কিছু বলেনি, এটা খুবই সত্য কথা। এবং আজকে দেখেন যে ডিরেক্টর কতজন আর আর্টিস্ট কতজন, আর্টিস্টের সংখ্যার দিক থেকে না,
মানে প্রপার শিল্পী বলতে 50 জন হবে, 40 জন হবে, হবে না। না, কিন্তু ডাইরেক্টর তো শত শত, ডাইরেক্টর শত শত, প্রডিউসার শত শত, এবং প্রডিউসারদের মধ্যে একটা অংশ আছে যে তারা 2 লাখ টাকা লগ্নি করে প্রডিউসার হয়ে গেছে। এবং এই প্রডিউসার প্রতিদিন প্রডিউসারদের কিছু কিছু প্রডিউসার মারা যাচ্ছে, এবং প্রডিউসাররা এখন তো প্রডিউসার থাকবে কি না অদূর ভবিষ্যতে এইটি সন্দেহ। কারণ নাটক বানাবে কে, তাহলে নাটকে লগ্নি করবে কারা? নাটকের লগ্নি তো এখন আসছে, একটা পর্যায়ে গেল, একটা খুব ডামাডোল গেল যে এজেন্সি, কিছু এজেন্সি করলো, আবার এইটা পরিবর্তন হচ্ছে, এখন ডাইরেক্ট যারা স্পন্সর তারাও এই ঈদে দেখবেন যে তারা ডাইরেক্টলি ডাইরেক্টরদের সাথে যোগাযোগ করে তারা নাটক করছে। কাজে প্রডিউসারদের একটা অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রডিউসারদের এই প্রডিউসাররা টিকে থাকবে কিনা এটা একটা অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। হয়তো কেউ টিকে থাকবে যাদের ভালো লগ্নি করতে পারবে, এজেন্সির সাথে মানে স্পন্সরের সাথে ভালো সম্পর্ক, চ্যানেলের সাথে ভালো সম্পর্ক যাদের আছে তারা টিকে থাকবে। কাজে ইন্ডাস্ট্রিটা কিন্তু বের হওয়ার কি কোনো রাস্তা আপনি খুব বলবেন কঠিন, আপনার খুব দৃষ্টিতে? কঠিন। এবং যেটা আমরা বলতে চাই সব সময় যে চ্যানেলগুলোর একসঙ্গে বসা দরকার। কারণ যেহেতু এই যে যেটা মাসুদ সেন যেটা ইঙ্গিত করেছে যে বিজ্ঞাপনের রেট কমে যাওয়া, বিজ্ঞাপনের রেটের ব্যাপারে প্রথম দিকে আমরা বলেছিলাম যে বিজ্ঞাপনের একটা স্ট্যান্ডার্ড রেট থাকা দরকার, মিনিমাম রেট। তারপরে প্রোগ্রাম ভালো হচ্ছে, তার রেটিং ভালো, তার তো অনেক বেশি টাকা সে নেবেই, সেটা হওয়া উচিত। কিন্তু সেটা কখনোই এই চ্যানেল মালিকরা ঐক্যবদ্ধ হতে পারছে না। এইটা একটা সমস্যা, এটা একটা বড় সমস্যা। কিন্তু আমাদের এই এমনিতে তো ধরুন যে এই যে আপনি অনলাইন চ্যানেলে আপনার কাছেই জেনেছি যে 1,35,00,000 আপনার ভিউয়ার। টেলিভিশন ইটসেলফ কিন্তু একটা অস্তিত্বের সংকটে আছে, টেলিভিশন স্টেশনস। এবং এটা কিন্তু তাদেরকে বোঝাতে পারছি না যে টেলিভিশন স্টেশনে কিন্তু থাকবে কি না অদূর ভবিষ্যতে। না, এখন তো চলে যাচ্ছে পুরো একটা স্মার্টফোনের ভিতরে, স্মার্টফোনের ভিতরে পুরোটা ঢুকেছে অ্যান্ড্রয়েড। এবং আমরা কিন্তু এখন পরিমাপ করছি যেটা যে ইউটিউবে আমার নাটকটি কতজন দেখছে, তার উপরে কিন্তু একটা ইভ্যালুয়েশন হচ্ছে না। কাজেই আপনার ইউটিউব শক্তিশালী হয়ে উঠেছে, এবং আপনার ওই যে নেটফ্লিক্স আসতেছে, নেটফ্লিক্স চলে আসছে, হ্যাঁ, আরও অনেক কিছু আসছে। এবং আমি অদূর ভবিষ্যতে এটাও দেখবো যে প্রথম আলোর যে আপনাদের অনলাইন চ্যানেলে সেখানেও হয়তোবা এমন হতে পারে যে প্রথম আলোর মেরিল যে পুরস্কার দেওয়া হয়, পুরস্কারপ্রাপ্ত নাটকগুলিকে কিনে আপনারা সেখানে চালাচ্ছেন। খুব ভালো একটা, এটা কিন্তু হতে পারে, ইট মে হ্যাপেন। আমরা বন্ধুরা, মামুন ভাই খুব চমৎকার একটা কথা বলেছেন। আমরা এরই মধ্যে আমাদের স্টুডিও তৈরি হয়ে গেছে, আমরা খুব শিগগিরই সেই স্টুডিও থেকে আমরা লাইভ প্রচার করতে পারবো, লাইভ অনুষ্ঠানগুলো, এবং অনেক ধরনের অনুষ্ঠান এখন আমরা করব, যে অনুষ্ঠানগুলো আমরা আমাদের সংবাদপত্র থেকে আমরা করতে পারি সেগুলো। মাসুদ সেজান কিন্তু আরও অভিযোগ করছেন যে আমাদের নির্মাতাদের মধ্যে ঐক্য নেই, সাংগঠনিকভাবে আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না। অনেক ভালো ও মেধাবী নির্মাতা নীরবে নিবৃত্তে দূরে সরে গেছেন। কেউ প্রতিবাদ করবে? কার কাছে প্রতিবাদ করবে? কে শুনবে এসব কথা? আপনি কি তাই মনে করেন? হ্যাঁ, অবশ্যই। আমি নিজেই তো কোনো প্রোডাকশন করছি না, আমি নিজে কোনো প্রোডাকশন করছি না, এটা তো সত্যি কথা। এবং আমি প্রযোজনা টেলিভিশন প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমিও তো একটা অস্তিত্বের সংকটে আছি, নিজেও একটা অস্তিত্বের সংকটে আছি। এবং একটা কিন্তু প্রবল চলছে, এটাকে কি বলে, অস্থিরতা চলছে। এবং এই অস্থিরতার মধ্যে আমরা টিকে থাকতে পারবো কিনা এটি একটি প্রশ্ন। এখন টিকে থাকা মানে কি? এখন ধরেন যে আমাদের যেটা ক্রাইসিসটা হচ্ছে কালে কালে এই ইন্ডাস্ট্রিটা অনেক বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে যে এটা ফিল্মের চাইতে বড় ইন্ডাস্ট্রি, ফিল্মের চাইতে কিন্তু বড় ইন্ডাস্ট্রি, ফিল্মের চাইতে অনেক বেশি লগ্নি এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে। সেই ইন্ডাস্ট্রিতে মনে করেন আমার যদি ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে হয়, ভালো লেখক লাগবে, ভালো পরিচালক লাগবে, ভালো অভিনেতা অভিনেত্রী লাগবে,
ভালো টেকনিশিয়ান লাগবে। একটা আসার কথা যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রবল অগ্রগতি হয়েছে, যেমন ধরেন এই যে লাইটিং, ক্যামেরা, এই ক্ষেত্রে কিন্তু দেখেন যে একেবারে লেটেস্ট ক্যামেরাটি এখন ঢাকা শহরে আছে। আর যারা চালাচ্ছে তাদেরকে কেমন, অর্থাৎ যারা চালাচ্ছে তাদের মধ্যে ভালো টেকনিশিয়ানরা বসে গেছে। ফিল্মে যেটা হয়েছিল, হ্যাঁ, ভালো টেকনিশিয়ানদের হাতে কাজ কম, কিন্তু কাজ কম, কাজ কর্মহীন যে তারা তা নয়। কিন্তু ওই বাজেট যে একটা ভালো ক্যামেরাম্যান নিতে হলে তাকে বেশি টাকা দিতে হবে, সেই টাকাটা দেওয়া যাচ্ছে না, এই কারণে তারাও বসে যাচ্ছে। আচ্ছা, এই যে আপনাদের এতগুলো সংগঠন, ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, অভিনয় শিল্পী সংঘ, এতগুলো সংগঠনের দরকারটা কি? কাজ তো হচ্ছে না। মানে এই যে আপনি যেটা বললেন যে অনেকগুলো হতাশার কথা, যে আতঙ্কের কথা, কাজ হচ্ছে। যেমন ধরেন যে আজকে একটা কমন কল দিলে সবাই কিন্তু আসে। যেমন ধরেন অ্যাক্টরস ইকুইটি, যেটা শিল্পী সমিতি, তারা কিন্তু অনেকগুলি ভালো কাজ করেছে। আমরা প্রডিউসার্স অ্যাসোসিয়েশন, আমরা চেষ্টা করছি যেটা যে প্রডিউসারদের অস্তিত্বকে রক্ষা করার জন্য কি কি করা দরকার, প্রডিউসারদের স্বার্থ রক্ষার জন্য আমরাও চেষ্টা করতেছি। ডিরেক্টরসরাও তাদের মতো করে প্রশিক্ষণ, অমুক তমুক, এগুলো কিন্তু তারাও চেষ্টা করছে। এখন সমস্যা যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের সরকারকে কিন্তু বিষয়গুলো বুঝতে হবে। সরকারকেও, আমরা সরকারের প্রোটেকশন চাচ্ছি না, কিন্তু সরকারের তো চ্যানেলগুলির উপর একটা প্রভাব আছে, সেই প্রভাবটা তাদেরকে আমরা সেই জায়গায় নিয়ে আসতে পারছি না। যেমন আপনারা বলতে দেখেছেন যে এফটিপিওর একটা মুভমেন্ট করেছিলাম আমরা শহীদ মিনারে, মানে শত শত শিল্পী, টেকনিশিয়ান সবাই একত্রিত হয়েছে। সেখানে সবাই একটা ভুল বুঝলো যে শুধু ডাবিং সিরিয়াল বন্ধ করার জন্যে আমরা এটা করেছি, এটা তা না। আমরা চেয়েছিলাম যে আমাদের নাটকগুলি, ভারতীয় নাটক আমাদের দেশে প্রাত্যহিক 24 ঘন্টা চলছে, আমরা চেয়েছিলাম যে আমাদের নাটকগুলো ভারতে চলুক। কিন্তু এত অসম যে তাদের নাটক চালাতে গেলে 5 লাখ টাকা হলে হয়, আর আমার সেই জায়গায় 8 কোটি টাকা লাগবে, কোত্থেকে দেব আমরা? তো এই যে আপনার এইটা একটা সমস্যা ছিল। আমরা তার জন্য সরকার একটি কমিটিও গঠন করেছিল, এবং কমিটির একটা সুপারিশমালা ছিল। সেই সুপারিশমালায় একটা সুপারিশ দেওয়া হয়েছে, সেই সুপারিশগুলো যদি মানা হতো তাহলে কিন্তু আমাদের নাটকের একটা মোড় ফিরে যেত, কিন্তু সেটাও পড়ে আছে বহুদিন যাবত। সেটা কি? আচ্ছা, আপনি কি ভারতের বাংলা সিরিয়াল দেখেন? বাংলা সিরিয়াল দেখা মাঝে মাঝে দেখি, দেখা হয়। হ্যাঁ দেখি। বাংলাদেশের টিভি আমি ফলো করার জন্য দেখি আর কি। হ্যাঁ, আমি সেটাই জানতে চাচ্ছি যে বাংলাদেশের যে ধারাবাহিকগুলো, টিভির ধারাবাহিকগুলোর সঙ্গে কলকাতার বাংলা চ্যানেলের যেই সিরিয়াল অথবা জি টিভি বা ওই যে হিন্দি সিরিয়ালগুলো, আপনার পার্থক্যটা কীরকম মনে হয়? অনেক প্রোডাকশনের দিক থেকে অনেক পার্থক্য, কিন্তু আইডিয়ার দিক থেকে যদি বলেন, ভাবনার দিক থেকে যদি বলেন, আমাদের কিছু কিছু টিভি সিরিয়াল সত্যিই খুব ভালো, সত্যিই খুব ভালো। সেখানে আমাদের এই যে বাংলাদেশের জীবন, বাংলাদেশের মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা, এগুলো আসে। এবং এটা ছাড়াও দেখেন আমাদের যে দিবসগুলো আছে, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এই দিনগুলিতেও কিন্তু কিছু ভালো ভালো নাটক প্রচারিত হয়, ভালো ভালো নাটক প্রচারিত হয়। এবং কলকাতার দর্শক, আমি যথেষ্ট যে কলকাতার দর্শক, যেমন আমি ছবিতে অভিনয় করলাম প্রসেনজিতের সঙ্গে, প্রসেনজিৎ আমাকে অনেকবার বলেছে যে দাদা আমি বাংলাদেশের নাটক খুব মিস করি, বাহ, বাংলাদেশের টেলিভিশন নাটককে আমি অনেক মিস করি। এটা সে বলছে, সে কিন্তু ওখানকার শিল্পী সমিতির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও সে বলছে বাংলাদেশের নাটক আমরা মিস করি। এখন আমরা চেয়েছি যে একটা অসম না হয়ে একটা সমতা ভিত্তিক একটা লেনদেন আমাদের পশ্চিম বাংলা, 7 সিস্টার্স এই জায়গায় গড়ে উঠুক। হ্যাঁ, কিন্তু সেটা করতে গিয়ে তো আমার ভিসাই দিল না। কলকাতায় একটি নাট্য উৎসব উদ্বোধন করার কথা ছিল আমার, আমি ভিসার অ্যাপ্লাই করলাম, সেখানে ভিসা দিল না। আর 2টি নাট্য উৎসবে আমার যাওয়ার কথা ছিল, কোনো ভিসা দিল না। এবং মান্যবর রাষ্ট্রদূতকে আমি 2টি চিঠি দিয়েছি, এবং চিঠিগুলি যে কোনো মানুষই পেলে কিন্তু এটা একটা উত্তরও দেন নাই উনি। সেটা হচ্ছে মান্যবর রাষ্ট্রদূতকে আমি বলেছি
যে কলকাতায় আমার বাবা চাকরি করতেন, এবং আমি যখন একটু বড় হয়েছি বাবার কাছ থেকে যখন কলকাতার গল্প শুনতাম তখন কিন্তু আমার কাছে একটা ফেয়ারি টেল মনে হতো। এবং 1971 সালে আমি প্রথম কলকাতায় যাই। আমি ওই প্রসঙ্গটাতে আসবো। হ্যাঁ, ওই প্রসঙ্গটাতে আমি আসবো। এবং সেই যে কলকাতায় আমার কাছে একটা মানে ড্রিম সিটি, যেটা আমার বাবা বিল্ড আপ করেছিল, সেই দেশে আমি যেতে পারবো না। আর আমি 1972 থেকে যখন ভিসা আসেনি তখন থেকে কলকাতা যাতায়াত করি, এবং কলকাতার অনেক শহরে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে আমি আমার নাটক নিয়ে যোগ দিয়েছি। আমি অনেক জায়গায় সম্বর্ধনা পেয়েছি, নাটকের উৎসব আমি উদ্বোধন করেছি, এবং আমার অসংখ্য বন্ধু বান্ধব আছে যারা বাংলা নাটকের সাথে জড়িত, তামিল নাটকের সাথে জড়িত, মহারাষ্ট্রের নাটকের সাথে জড়িত, হিন্দি নাটকের সাথে জড়িত। তাহলে কি আপনি মনে করতেছেন যে এটা আপনার এই যে আন্দোলনটা করলেন যে তারই ফলশ্রুতি, এবং তারা সেটা বলেওছেন প্রকারান্তরে, অনেককেই বলেছেন যে ওনার তো ভিসা পাওয়া খুব কঠিন হবে, কারণ উনি তো আমাদের বিরুদ্ধে অনেক কথা বলছেন। আমি বিরুদ্ধে বলবো কেন? আমি আমার দেশের সিরিয়াল, আমার দেশের যেগুলি ক্ষতিকর সমাজের জন্য, আমি তো তার বিরুদ্ধে। কবে ঘটছিল এই ঘটনাটা? আমি এটা সাবমিট করেছিলাম আমি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখন জানুয়ারিতে না ভিসা দেয়নি। পরে আমি চিঠি দেওয়াতে ওনারা আমার পাসপোর্টটা ফেরত দিয়েছে উইদাউট ভিসা। 3 মাস পাসপোর্ট ওখানে আটকা ছিল আমাদের। জি হ্যাঁ, আমাদের স্বাধীনতা যুদ্ধের পর যে নাট্য আন্দোলনটা গড়ে উঠেছিল, আপনি ছিলেন সেই আন্দোলনের একেবারে সামনের সারির একজন। সেই যে নাট্য আন্দোলনটা, সেটা কি মুক্তিযুদ্ধেরই প্রেরণা ছিল বলে মনে করেন আপনাদের? এটা আমাদের স্বপ্ন ছিল অনেক আগের থেকেই, যে দেশ যদি কখনো স্বাধীন হয় তাহলে আমরা, যেমন পৃথিবীর বড় বড় শহরে নিয়মিত নাট্যচর্চা হয়, নিউ ইয়র্কে হয়, লন্ডনে হয়, বার্লিনে হয়, কলকাতায় হয়, সেরকম আমাদের এই শহরটাতেও নিয়মিত নাট্যমঞ্চায়ন হবে, এটা আমাদের স্বপ্ন। তারপর আমরা যখন কলকাতায় গেলাম, তাদের নাটকের যে অভূতপূর্ব, তখন 71 সালে সবাই তো ছিল সেরকম। হ্যাঁ, উৎপল দত্ত অভিনয় করছেন, শম্ভু মিত্র করছেন, অজিতেশ চক্রবর্তী করছেন, এবং এরা তখন তরুণী বলা চলে, বিভাস চক্রবর্তী, রুদ্রপ্রসাদ, এরা তখন তরুণ। তাদের নাটক দেখে আমরা খুব মুগ্ধ হলাম, এবং ফিরে এসে 1972 সালের 1 ফেব্রুয়ারি, মানে জানুয়ারি থেকে প্রস্তুতি হলো, 1 ফেব্রুয়ারি আমরা আরণ্যক নাট্য দল গঠন করে মনির চৌধুরীর কবর নাটক দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। এবং এই যাত্রাটা একটা ভয়ঙ্কর যাত্রা। সে শুধু আমাদের দল না, বিশ্ববিদ্যালয়ের যে নাট্যচর্চা সেটা যুক্ত হলো, চট্টগ্রামে, রাজশাহীতে, ময়মনসিংহে, খুলনায়, সর্বত্র একটা মানে যুদ্ধ ফেরত যে সৈনিক যারা, যুদ্ধ ফেরত আমরা যারা যুদ্ধ করতে ফিরে এসেছি, আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম যে আমাদের ক্ষেত্র হচ্ছে এখন অস্ত্র ফেলে দিয়ে নাটক করা। এবং তার অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে চলছে, এখন পর্যন্ত চলছে। এখন পর্যন্ত যে একেবারেই পৃষ্ঠপোষকতাহীন যে নাট্যচর্চা, সেই নাট্যচর্চাটা এখনও যে চলছে, তার কারণ কিন্তু হচ্ছে একটা যুদ্ধের স্পিরিট তার মধ্যে ছিল। অনেকেই মঞ্চ ছেড়ে চলে গেছেন, ছোট পর্দার বড় পর্দার কাজ করে যে দ্রুত তারকা খ্যাতিটা পাওয়া যায়, তা অন্তত মঞ্চে নাই। এটা তো আপনি স্বীকার করেন। অনেকেই নাই, হ্যাঁ, কিন্তু আপনি এখনো মঞ্চের সঙ্গে লেগে আছেন। আপনি কি এটা শৈল্পিক দায় থেকে? এটা অবশ্যই শৈল্পিক দায় লেগে আছেন না, এটা লেগে আছি আমি আমার প্যাশন থেকেই, আমার ভেতরের অনুভব থেকে লেগে আছি। এবং আমি এখন মনে করি আমি যে এটা আমার একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং এই মাধ্যমটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং আমি আমার বন্ধুদের বোঝাতে চাই যে ওগুলো করেও, মিডিয়াতে কাজ করেও মঞ্চের অভিনয়টা করা যায়। টিভি আর চলচ্চিত্রের মধ্যে, মানে টিভি আর চলচ্চিত্রতে খুব বড় জনগোষ্ঠীর কাছে দ্রুত পৌঁছে যাওয়া যায়, আর মঞ্চে দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ খুব ইন্টারেস্টিং, কিন্তু মাইনরিটি অডিয়েন্স, মাইনরিটি এন্টারটেনমেন্টটা একেবারে ব্যাপক। 2 কোটি লোককে একসঙ্গে কমিউনিকেট করা যাচ্ছে না, 200 লোককে করতে পারছি, 500 লোককে। এছাড়া আর কোনো পার্থক্য কি আপনার মনে পড়ে? না, অনেক পার্থক্য। মানে এখানে তো ক্যামেরা, আর ওখানে আমার একটা বিশাল ফ্রেম,
ফিক্সড ফ্রেম, সেই ফিক্সড ফ্রেমে আমি অনেক কিছু করছি। যেমন একটা ফিল্ম আছে লাস্ট লিয়ার, ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ। হ্যাঁ, তো সেখানে একজন অ্যাক্টর সে কিছুতেই ফিল্মে অভিনয় করবে না। কেন? অমিতাভ বচ্চন অভিনয় করছেন। বলছে যে আরে আমার তো ফুল বডিটা দর্শক দেখবে, তোমরা তো ক্লোজ আপ নাও। যখন তুমি ক্লোজ আপটা নিচ্ছ তখন তো আমার পাটা কাঁপছে, আমার হাতে কাজ হচ্ছে, সেগুলো তোমরা তো দেখাবে না, কাজে ওই মিডিয়াতে যাব না। পরে উনি গেছেন, সেই মিডিয়াতে কাজ করেছেন, কিন্তু তো সেটাই আর কি, যে ওখানে আমরা এই মিডিয়াতে যখন অভিনয় করি আমরা একটা শর্টে কনসেন্ট্রেট করি, আর যখন মঞ্চে অভিনয় করি তখন টোটাল অর্গানিক্যালি 1.5 ঘন্টা আমরা একটা মনোযোগের মধ্যে থাকি। দর্শক, আপনাদের কাছ থেকে এরই মধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসছে। এমডি ইউনুস লিখেছেন, এটা উনি সিরিয়ার একটা প্রসঙ্গ নিয়ে এসছেন। তারপর আব্দুল আল মামুন লিখছেন শ্রদ্ধা ও ভালোবাসা আপনাকে। জাফর রশিদ লিখছেন আমার প্রিয় মানুষের মধ্যে একজন শ্রদ্ধেয় মামুনুর রশিদ। আরে ধন্যবাদ। অমিতা দাস লিখেছেন স্যার আপনি কেমন আছেন? ভালো আছি। নাভা লিখছেন অসাধারণ অভিনেতা, আমার খুব পছন্দের। আচ্ছা, তাই এরকম কিছু কিছু কোশ্চেন আপনারা পাঠাচ্ছেন। আমরা আবার একটু ফিরে যাই আমাদের প্রসঙ্গে। গত শতকের 90-এর দশকেও মঞ্চনাটক নিয়ে অনেক চর্চা হতো, মহড়া হতো খুব গুরুত্বের সঙ্গে। কিন্তু এখন নাটকের অনেক দলের কাছে কাছ থেকে একটা খুব কমন একটা অভিযোগ পাওয়া যায় যে কল দিলে একসঙ্গে সবাইকে পাওয়া যায় না। এবং কেন এমনটা হচ্ছে কেন? মানে সেটা ডেডিকেশনের অভাব? না, ডেডিকেশনের অভাব না, এটা একটা জীবন বাস্তবতা, এটা আমাদের স্বীকার করতে হবে। আপনি একটা মাধ্যমে কাজ করছেন যেখান থেকে আপনি কোনো পয়সা পাচ্ছেন না, তো বাঁচবে কী করে লোকটা? কাজেই তাকে হয় মিডিয়াতে কাজ করতে হচ্ছে, নাহলে সরকারি চাকরি করতে হচ্ছে, নাহলে ব্যাংকে কাজ করতে হচ্ছে। একজন শিক্ষক টাকা পায়, একজন সাংবাদিক আপনি কি ভাবতে পারেন যে আপনি বেতন ছাড়া কাজ করবেন দিনের পর দিন? এটা প্রশ্ন আসে না। একজন শিক্ষক সে তো একটা মহৎ কাজ করছে, ডাক্তার মহৎ কাজ করছে, সে কি টাকা ছাড়া করবে? কিন্তু এই পেশাদার নাট্যচর্চাটার মানে এটা গ্যাপটা কোথায়? এটা বড় ধরনের গ্যাপ হচ্ছে দুটো। একটা হচ্ছে পৃথিবীর কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া মঞ্চ নাটক টিকে থাকে না। ইংল্যান্ডে যথেষ্ট পরিমাণ, ইংল্যান্ডে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি 33 বার দেউলিয়া হয়েছে, সরকার আবার ওখানে টাকা দিয়েছে। এখন ইন্ডিয়াতে যেটা করেছে ওরা একটা স্যালারি গ্র্যান্ট করেছে, যে প্রত্যেক দলের যে দলগুলো নিয়মিত নাটক করে তাদের ধরেন 15 থেকে 20 জন অ্যাক্টরকে তারা একটা মান্থলি স্যালারি দেয়। এই স্যালারিটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেয়। আপনারা কি এটার ব্যাপারে অনেক গত 7 বছর ধরে চেষ্টা করছে। এখন তো আমাদের এখানে আরো আছে, মানে আমাদের এখানে এখন আসাদুজ্জামান নূর ভাই, উনিও নাটক সংস্কৃতি, উনি ওনার কাছে বহুভাবে আমরা আবেদন নিবেদন করেছি, বরং প্রধানমন্ত্রী এই ব্যাপারে অনেক বেশি সিম্প্যাথেটিক। উনি একটা ডিউ লেটারও দিয়েছিলেন যেটা দ্রুত কার্যকর করা। কিসের কি? ওই যে অর্থ মন্ত্রণালয়ে পড়ে থাকছে, এই মন্ত্রণালয়ে পড়ে থাকছে। বন্ধুরা, 1971 সালের মুক্তিযুদ্ধে যোগ দেন মামুনুর রশিদ, সেটা উনি আগেই বলেছেন যে সেটা এরপরে উনি জড়িত হয়ে যান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে। সেই সময়টায় তার নাট্যচর্চা, সেই সময়টায় মুক্তিযুদ্ধের সেই সময়টা ওনার নাট্যচর্চায় প্রতিফলিত হয়েছে বিভিন্ন সময়ে। আপনার এই যে কলকাতার নাটক ওই সময় যেগুলো দেখেছেন, এরপরে কি আপনি যেটা বলছিলেন আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম যে আপনার নাট্য জীবন বিকাশের পথে কি সেটা খুব বেশি প্রভাব তখন এখন ফেলছিল? অবশ্যই, কারণ হচ্ছে আমরা যখন কলকাতায় যেতে পারতাম না পাকিস্তান আমলে, তখন আমরা রেডিও নাটক শুনতাম, আকাশবাণী, এবং অসাধারণ সব নাটক। এবং ওই সীমান্ত অতিক্রম করে কিছু উল্টো রথ, কিছু নাটকের পত্রিকা, এগুলো আমাদের এখানে আসতো। এবং আমরা যখন শুনতাম যে উৎপল দত্তের কল্লোল, মানে শত শত রজনী পার হয়ে যাচ্ছে, অঙ্গার, সৌম্যমিত্রের নাটক, এগুলো হচ্ছে ওখানে, বাদল সরকারের নাটকের পাণ্ডুলিপিও আমাদের এখানে চলে আসতো। তো সেটা আমরা যখন দেখলাম, এটা খুবই আমরা চমকিত হয়েছিলাম যে নাটক তো এরকমই হওয়া উচিত। যথাসময়ে নাটক শুরু হয়, নিরাভরণ মঞ্চ,
মঞ্চসজ্জায় অত ইয়ে নাই। তা আমাদের নাটকের শক্তিরা ভাবেন যে আমরা কিন্তু এরপরে আমরা যখন শুরু করি আমাদের কিন্তু ওইভাবে মঞ্চের জন্যে নাট্যকার নাই, অভিনেতা নাই, ডিরেক্টর নাই, ডিজাইনার নাই। কিন্তু 90 দশকের কথা যেটা বললেন, 90 দশকে গিয়ে কিন্তু আমরা পার হয়ে গিয়েছিলাম কলকাতার সাথে। কলকাতায় আমাদের নাটক গেলে একটা ধুন্ধুমার কাণ্ড হয়ে যেত, টিকিট পাওয়া দুষ্কর। তা এই যে অবস্থাটা সৃষ্টি হলো, এটা কিন্তু মানে এটা অভাবিত একটা বিষয়। তারপরে যখন আমরা ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের মেম্বার হলাম, সারা বিশ্বের লোকজন আমাদের নাটক দেখতে আসে, আমরাও বিদেশে যাওয়া শুরু করেছি। আমাদের নাটক বলছে তোমাদের একাডেমি নাই, ট্রেনিং ইনস্টিটিউট নাই, কিন্তু তারপরেও তোমরা এত ভালো ভালো অভিনেতা, এত ভালো প্রোডাকশন তোমরা কি করে করো? এই প্রশ্নগুলি আমরা পেয়েছি। তার মানে নাটক একটা ভালো জায়গায় গিয়েছিল। কিন্তু এইটাকে তো আজকে দেখেন বাংলাদেশের শুধু নাটক কেন, ভায়োলিন কয়টা আছে, বাঁশি কয়টা আছে, একুশটি কি তো মিউজিক নাই। তাহলে এই যে কিন্তু ভারতবর্ষে আপনি এআর রহমান যখন মিউজিক করে দেখি যে 200 ভায়োলিন একসাথে বাজতেছে। হাউ ইট ইজ পসিবল? তারা এটাকে নারিশ করেছে, লালন পালন করেছে। কিছু কিছু ক্লাসিক্যাল শিল্পকে, রাষ্ট্রকে লালন পালন করতে হয়। সেই দায়িত্বটা এখানে যথাযথভাবে হচ্ছে না। আপনি কি আপিল করবেন, কাউকে জানাবেন, কাউকে বলতে চান, সরকারকে অনুরোধ করতে চান? সরকারকে বহুবার অনুরোধ করেছি এবং সরকার জানেন যে এইটা স্যালারি গ্র্যান্টটা বা ফেস্টিভ্যাল গ্র্যান্ট, ইন্ডিয়াতে শুধু স্যালারি গ্র্যান্ট না, তাদের ফেস্টিভ্যাল গ্র্যান্ট আছে, ট্রাভেল গ্র্যান্ট আছে। এমনও কলকাতার থেকে বলে যে আমাদের নাটকটা নেন, আপনাদের ট্রাভেলিংয়ের টাকা দিতে হবে না, সরকার আমাদের প্লেন ফেয়ার দেবে। আজকে এনএসডিতে একটা থিয়েটার অলিম্পিক হচ্ছে, আমি যেতে পারলাম, আজকে শুরু হয়েছে, ভিসা পাইনি। আমাদের এখান থেকে আমাদের 14টা থিয়েটারের গ্রুপই গেছে, থিয়েটারের গ্রুপ গেছে। এবং এদের আজকে শুনলাম যে আমরাও গেছি ওখানে ইয়েতে এনএসডি ফেস্টিভ্যালে। আমরা এখান থেকে কলকাতায় গিয়েছি, কলকাতা থেকে ট্রেনে রাজধানী এক্সপ্রেসে আমরা যেতাম, এখন প্লেন পুরো সরাসরি একদম কলকাতার থেকে বর্ডারটা ক্রস করার পর ওদের দায়িত্ব। এখন শুধু বাংলাদেশের দলগুলো শুধু দিল্লিতে না, কেউ পাটনা আর ইয়েতে দিল্লি করবে, কেউ কলকাতা দিল্লি করবে, কেউ আগরতলা দিল্লি করবে, কিন্তু অল ট্রাভেল গভর্নমেন্ট বিয়ার করবে বাই ইয়ার। আমাদের মানে কি পরিমাণ টাকা সারা বিশ্বের নাট্যদল আসছে, কি পরিমাণ টাকা খরচ করছে। আমাদের এখানে তো এখন সংস্কৃতি বান্ধব আমাদের সরকার। তো এরপরেও যদি আপনারা এগুলো আদায় করতে না পারেন সরকারের, আপনি আরেকটা বলেন যে উত্তরার থেকে একজন দর্শক শিল্পকলা একাডেমিতে আসবে, কতক্ষণ লাগবে? 2 ঘন্টা। কেন উত্তরাতে সম্ভব হচ্ছে না? এইটাই আমার কথা। আপনি গুলশান বনানী তে একটি থিয়েটারের হল নাই, একটা সিনেমা হল নাই। পূর্বাঞ্চলে তো একটা হওয়ার কথা অনেকদিন যাবতীয় হচ্ছে, শোনা যাচ্ছে। তারপরে উত্তরাতে একটা হল নাই, একটা সিনেমা হল নাই, একটা লাইব্রেরি নাই। তরুণ সমাজকে আমরা কি দিয়েছি? আজকে যদি ঢাকা শহরে 8টা হল থাকতো, আমরা কি করতাম? আমরা আমাদের সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়াই আমরা প্রফেশনাল হতে পারতাম। কারণ 8টা হলে আমি মাসে 8টা শো করতাম। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করে মামুন ভাই, আপনার কাছে পেয়ে গেছি, যেহেতু গুলিস্তানে একটা এত বড় হল তৈরি হলো, কিন্তু ওটাকে কোনো কাজে লাগানো গেল না। তারপর সেই ইয়েতে আপনার ওই যে লোহারপুল এলাকায় ওই যে ইয়েতে ধুলাইকা জহিরাহান যে ইয়েটা হয়েছে, সেটাও কোনো কাজে লাগানো গেল না কেন? এগুলো নাটকের জন্যই। হ্যাঁ, এগুলো নাটকের জন্যই করা হলো। উদ্বোধনের সময় আমাদেরকে ডাকে, তারপরে যখন নাকি এটা শেষ হয়ে যায় তখন আবার ডাকে, যেদিন ওপেনিং হবে ডাকে। ডাকার পর তো আমরা যেয়ে দেখি যে এটা কিছুই দাঁড়ায়নি। ও, এমন কেন? তাহলে এগুলো যখন অনেক অজ্ঞতা আছে। যেমন ধরেন যে পিডব্লিউডিতে একটি নাট্যমঞ্চের যখন বাজেট হয়, সেই বাজেট বা এস্টিমেট যেটাকে বলে, এস্টিমেটের মধ্যে অ্যাকুয়াস্টিকটা থাকেই না। এটা যে সাউন্ড ট্রিটমেন্ট করতে হবে, এটার কোনো আইটেমই থাকে না। সেখানে কি আপনাদেরকে যারা অভিজ্ঞ তাদেরকে কমিটিতে যুক্ত করা রাখেন? একটাতে ছিলাম আমি আর জামিল আহমেদ, এই যে এক্সপেরিমেন্টাল থিয়েটারটা, সেটা যথেষ্ট অভিনয় উপযোগী হয়েছে, যথেষ্ট অভিনয় উপযোগী হয়েছে। এরকম যদি প্রত্যেকটাই আমাদেরকে রাখা হতো
তাহলে হয়তো এই পরিস্থিতির উন্নতি হতো। শিল্পকলা একাডেমির যে হলগুলো আছে সারা দেশে কোনোটাই অভিনয় উপযোগী না। হচ্ছেটা কি তাহলে, সেখানে হচ্ছেটা কি? কিচ্ছু হচ্ছে না। ওই মাঝে মাঝে ডিসি সাহেব বা নানান অনুষ্ঠান হচ্ছে, নাচের অনুষ্ঠান হয়তো হলো, নাটকও হচ্ছে না, সিনেমাও ওখানে দেখাতে পারছে না। মিটিং হচ্ছে, সভা সমিতি হচ্ছে। 1972 সালে মামুন ভাই বলছিলেন যে আরণ্যক নাট্য দলের শুরুটা হয়েছিল মুনীর চৌধুরীর কবর নাটক দিয়ে। আরণ্যক নাট্য দলের স্লোগান হচ্ছে, নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের হাতিয়ার। আজকের বাস্তবতায় এটা কতটা বাস্তবযোগ্য মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আমরা এখনও এটা বিশ্বাস করি, কারণ শ্রেণী সংগ্রামের চরিত্র পাল্টেছে। একটা ধরেন যে সোভিয়েত ইউনিয়নের পতন, চায়নার উল্টো দিকে চলে যাওয়া, এগুলো সবই হয়েছে। কিন্তু আপনি সমাজের অভ্যন্তরে কি শ্রেণী সংগ্রামের বিনাশ হয়েছে? না। দারিদ্র কি বাড়েনি? বিত্তবান লোক তৈরি হয়েছে আমাদের দেশে, কিন্তু পাশাপাশি দারিদ্র তো সমান্তরালভাবে বেড়েছে এবং এখন অন্য চেহারায় সেটা দেখা যাচ্ছে, এবং সেই চেহারাটা আমাদের ধরতে পারা। আজকে সেই চেহারাটাকে ধরতে পারছি কিনা আমরা? আজকে ধরেন যে নানান ধরনের নিপীড়ন হচ্ছে। আজকে সাম্প্রদায়িক যে নিপীড়ন হচ্ছে, সাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িকতার বিষ-বাস প্রচারণ হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে। এই সব কিছুর মধ্যেই কিন্তু একটা শ্রেণী সংগ্রামের বিষয়টা আছে। একটা শ্রেণী আরেকটা শ্রেণীর সাথে সংগ্রাম করছে। এই সংগ্রামটা তো পৃথিবীতে কোনোদিন শেষ হবে না। যতদিন পৃথিবী থাকবে এই শ্রেণী সংগ্রামটা থাকবে। বন্ধুরা, মামুন ভাইকে ছাড়তে একেবারে ইচ্ছে হচ্ছে না। আমার খুব ভাল লাগছে। আমি মামুন ভাইকে অনেক দিন পরে এইভাবে পেয়েছিলাম। আমরা অনেক কিছু জানতে পেরেছি। উনি অনেকগুলো কথা বলেছেন, ওনার কষ্ট, ওনার হতাশা, ওনার ক্ষোভ বাংলাদেশের নাটক নিয়ে, মঞ্চ নিয়ে এবং দেশের বাইরে যাওয়া নিয়েও উনি অনেকগুলো কথা বললেন। আমরা আশা করি সরকার এগুলোর দিকে দ্রুত নজর দিবেন এবং দ্রুত পদক্ষেপ নেবেন তা বাস্তবায়নের ব্যাপারে। মামুন ভাইকে অনেক ধন্যবাদ। মামুন ভাই, আপনি কিছু বলবেন শেষ? হ্যাঁ, আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই যে তারা এই কাজগুলো করে থাকেন। আমাদের মঞ্চের সংবাদগুলো সঠিকভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, মিডিয়ার নিউজের চেষ্টা করেন। আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই। আর যে অগণিত দর্শক এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ রইলাম। এবং আপনারাই আমাদের শিরোধার্য, আমাদের দেবতা বলবো, যে আপনারা আমাদের কথা যতদিন শুনবেন ততদিনই আমরা বেঁচে থাকব। ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ধন্যবাদ।